দর্শক সবাইকে আমন্ত্রণ নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। বাংলাদেশের গ্লোব বায়োটেকের উদ্ভাবিত 3টি ভ্যাকসিনের মধ্যে একটি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে ট্রায়ালের জন্য তৃতীয় পক্ষ হিসেবে আইসিডিডিআরবি প্রস্তুত শুরু করেছে। বিএমআরসি ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেলে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হবে। গ্লোব বায়োটেক আশাবাদী তাদের ভ্যাকসিন সফল হবে। প্রতিষ্ঠানটি বলছে সরকারি সহযোগিতা পেলে বাংলাদেশের মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সম্ভব। ক্লিনিক্যাল ট্রায়ালের সফলতা পেলে আগামী বছরের শুরুতে ভ্যাকসিন পাওয়া যাবে বলে জানায় গ্লোব বায়োটেক। হাসান পারভেজ জানাচ্ছেন বিস্তারিত। সারা বিশ্বে করোনা ভ্যাকসিন তৈরি পর্যবেক্ষণ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হালনাগাদ তথ্য অনুযায়ী ক্লিনিক্যাল ট্রায়াল বা মানবদেহে ট্রায়াল পর্যায়ে আছে 42টি ভ্যাকসিন এবং ক্লিনিক্যাল ট্রায়ালের আগের অবস্থায় আছে 156টি। 156টি ভ্যাকসিনের ওই তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের 3টি ভ্যাকসিনের নাম রয়েছে। বাংলাদেশে করোনা শনাক্ত হওয়ার পর থেকে এই রোগের জন্য ভ্যাকসিন উন্নয়নের কাজ শুরু করে গ্লোব বায়োটেক। প্রতিষ্ঠানটির আশাবাদী তাদের ভ্যাকসিন ট্রায়ালে সফলভাবে সম্পন্ন হবে। যে এনিমেলে আমরা যখন ভ্যাকসিনটি ইনজেক্ট করি এবং সেটার যে রেসপন্স আমরা দেখেছি, সেখানে আমরা দেখতে পেয়েছি যে এনিমেলের মধ্যে কোনো ধরনের টক্সিসিটি দেখা যায়নি বা কোনো ধরনের ইমিউনোজেনিসিটি, নেগেটিভ ইমিউনোজেনিসিটি সেটা কিন্তু আমরা দেখি নাই। আর পজিটিভ ব্যাপারগুলো হলো লিভিং এনিমেলের মধ্যেও ভাইরাসটাকে প্রিভেন্ট করতে পারছে এবং লিভিং এনিমেলের বাইরে সেলগুলোকেও ভাইরাসকেও তারা প্রিভেন্ট করতে পারছে। প্রি ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে সম্পন্ন হওয়ার পর 3 ধাপে মানবদেহে বা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য গেল 14 অক্টোবর গ্লোব বায়োটেক আইসিডিডিআরবির সঙ্গে সমঝোতা স্মারক সই করে। কি পদ্ধতিতে কতজন নিয়ে ট্রায়ালগুলো হবে তা নিয়ে কাজ করছে আইসিডিডিআরবি। ঠিক কোন প্রোটোকলে আইসিডিডিআরবি কাজটা করবে, আমার মনে হয় এই ব্যাপারে তারা যথেষ্ট অভিজ্ঞ এবং WHO এনলিস্টেড 6টা ভ্যাকসিন টেস্টিং ল্যাবের মধ্যে আইসিডিডিআরবি একটা। তো সেক্ষেত্রে তারা যথেষ্ট অভিজ্ঞ এবং এ ব্যাপারে তারা তাদের পদ্ধতিতেই আগাবে। কর্মকর্তারা বলছেন এরই মধ্যে একটি দেশ তাদের তৈরি ভ্যাকসিন ট্রায়াল করার জন্য আগ্রহ দেখিয়েছে। স্ট্যান্ডার্ড যে সিস্টেম আছে সেই সিস্টেমে আগাইলে 5 থেকে 6 মাস সময় লেগে যেতে পারে, ঠিক আছে। আর বিশ্বের উন্নত দেশগুলো যেভাবে করতেছে আমরা যদি সেভাবে আগাই তাহলে এটা আরো অনেক দ্রুততম সময় চলে আসতে পারে। সরকার আগায় আসলে ভ্যাকসিনটা আমাদের মানুষকে ফ্রি অফ কস্ট দেওয়া সম্ভব। গ্লোব বায়োটেকের ব্যান কোভিড ভ্যাকসিন কেবল প্রথম পর্যায়ে। বড় পরিসরে ট্রায়ালের পর নিশ্চিত হওয়া যাবে দেশে তৈরি এই ভ্যাকসিনের কার্যকারিতা। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। করোনাকালে বন্ধ হয়ে গেছে দেশের অর্ধেকেরও বেশি কাগজ কারখানা। ফলে চরম দুর্দশায় পড়েছে এই খাত সংশ্লিষ্ট লাখো শ্রমিক, কর্মচারী ও উদ্যোক্তা। হুমকিতে পড়েছে হাজার কোটি টাকার বিনিয়োগ। উদ্যোক্তা ও বিশ্লেষকরা বলছেন মূল্য সংযোজনকারী ভারী এই শিল্পের সুরক্ষায় বিশেষ প্রণোদনার আওতায় এনে আর্থিক সহায়তা নিশ্চিত করা গেলে ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখা সম্ভব। কাগজ শিল্পের দুর্দশা নিয়ে বাবু কামরুজ্জামানের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। যুক্তরাজ্য থেকে উচ্চশিক্ষা শেষ করে দেশেই ভিন্ন কিছু করার স্বপ্ন দেখেন তরুণ উদ্যোক্তা মাহমুদ হাসান। বছর 4 আগে রূপগঞ্জে মোটা অঙ্কের বিনিয়োগে চালু করেন সিয়াম পেপার মিল নামের এই প্রতিষ্ঠান। করোনার শুরু থেকেই থমকে আছে এই কারখানার চাকা। আমরা এই 6-7 মাস ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা এখন আর্থিক সংকটে ভুগছি। আমাদের রানিং ক্যাপিটালটা আমাদের নাই এখন। তো এই মুহূর্তে সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় আসলে আমাদের যাওয়ার জায়গা থাকবে না। আমাদের ইন্ডাস্ট্রি আজকে 9 মাস বন্ধ। আজকে শুধুমাত্র এই ব্যাংকের অসহযোগিতার জন্য আমরা চালু মিলকে বন্ধ করতে বাধ্য হয়েছি। একটা গ্রেস পিরিয়ড সময় দিয়ে আমাদেরকে রিশিডিউল করে ব্যাংকের সুবিধাগুলো নেওয়ার সুযোগ করে দিলেই আমরা ঘুরে দাঁড়াতে পারবো। বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের হিসাব বলছে দেশে নিবন্ধিত কাগজ শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা 114টি, যেখানে চালু ছিল 75টি কারখানা। কিন্তু করোনার ছোবলে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে 38টি। প্রায় 4 দশকের ঐতিহ্যবাহী কাগজ শিল্প করোনাকালে রুগ্ন হয়ে পড়লেও অন্তরালেই থেকে যাচ্ছে তার পুনরুদ্ধার পরিকল্পনা। এই যেমন এই একটি কারখানা গত 9 মাস বন্ধ থাকায় হুমকিতে পড়েছে অন্তত 150 কোটি টাকার বিনিয়োগ। পেপার মিলস অ্যাসোসিয়েশনের মহাসচিব বলছেন মহামারীর এই সময়ে বিশেষ খাত বিবেচনায় সহজ করতে হবে এ খাতে প্রণোদনা পাওয়ার সুযোগ। এই সেক্টরটাকে পৃথক সেক্টর হিসেবে বিবেচনা করে এর জন্য পৃথক একটা প্যাকেজ, প্রণোদনা প্যাকেজ বা পুনরুদ্ধার প্যাকেজ যদি ঘোষণা করা হয় যুক্তিসঙ্গতভাবে পেপার সেক্টরে যারা আছে বা বিপিএম এর সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করে, তাহলে এই সেক্টরটিকে উদ্ধার করা সম্ভব হবে।
হিসাব বলছে ঐতিহ্যবাহী কাগজ শিল্পের সাথে প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে 25 লাখ লোকের কর্মসংস্থান, যেখানে বিনিয়োগ আছে অন্তত 75,000 কোটি টাকা। করোনাকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কমে যাওয়ায় হুমকিতে পড়েছে মোটা অঙ্কের বিনিয়োগ। 12.5 থেকে 15 লক্ষ কর্মসংস্থান নষ্ট হয়েছে এবং তারপর এফেক্ট হিসাবে এদের যে পারিবারিক সূত্রতা বা পরোক্ষ যে এফেক্টটা, তাতে প্রায় 50 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এই পেপার সেক্টরের এই পরিণতির জন্য, কোভিড পরবর্তী এই দুর্দশাগ্রস্ত অবস্থার জন্য। করোনা চলে গেলে যেটা শেষ হয়ে যাবে তা নয়, হয়তো কিছুটা চাহিদা বাড়বে, কিন্তু পুরোপুরিভাবে কাগজ এবং প্রিন্টিং শিল্প আগের অবস্থায় যাবে এটা কিন্তু ভাবা চলবে না। এই ক্ষেত্রে এখানে বিশাল ধস নামবে। হিসাব বলছে কাগজ শিল্পের সাথে পরোক্ষভাবে জড়িয়ে আছে প্রায় 1 কোটি মানুষের জীবন জীবিকা, যাদের বেশিরভাগই এই করোনাকালে বিপর্যয়ের মুখে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। রাজধানীর তেজগাঁও অ্যাপেক্স হোসাইন টাওয়ার কারখানায় আগুন প্রায় 2 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার রাত 3টায় ওই কারখানায় আগুন লাগে, তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনে কারখানার বেশিরভাগ পুড়ে যায়। নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। বাহিনীর উপপরিচালক দেবাশিস বর্ধন জানায়, ভোর 5টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারখানায় টায়ার তৈরির কাঁচামাল ও বিপুল টায়ার ছিল, তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির হিসেবে এখনও চূড়ান্ত করেনি ফায়ার সার্ভিস। এই কারখানায় অগ্নি নির্বাপন ব্যবস্থা ভালো ছিল না বলেও জানান ফায়ার সার্ভিস কর্মীরা। এটা হচ্ছে টায়ার ফ্যাক্টরি, আর তার পাশে হচ্ছে ফোম ফ্যাক্টরি। ফোম ফ্যাক্টরির পাশে হচ্ছে মাল্টি ব্র্যান্ড, এটা হচ্ছে আপনার গাড়ির ওয়ার্কশপ। এটা না 2:30 দিয়ে ধাপ করে ফুটে উঠছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা খুবই অপ্রতুল ছিল। আর যে জিনিসটা হলো যে অনেক ড্রামের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, অনেক মানে র মেটেরিয়ালস, যেটা টায়ারের র মেটেরিয়ালস। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় 1,668 কোটি টাকা খরচে 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এবং শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত থেকে এই একনেক সভায় যুক্ত হন। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যশোর, সৈয়দপুর ও শাহ মখদুম বিমানবন্দরের উন্নয়ন, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের 2টি প্রকল্প উল্লেখযোগ্য। সিলেটে এসআই আকবরকে গ্রেফতারে রায়হানের মায়ের 72 ঘন্টার আলটিমেটামের 2 দিনেও হদিস নেই বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জের। অবশ্য 9 দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার এই নিয়ে বিভ্রান্তিকর খবর আসে সংবাদ মাধ্যমে। সিলেটে এই নিয়ে চলা ধারাবাহিক বিক্ষোভের মধ্যে রায়হানের স্বজনদের সঙ্গে দেখা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। বলেছেন, আকবর যেখানেই থাকুক গ্রেপ্তার হবেই। একই দিন এই হত্যা মামলার প্রথম একজনের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এদিকে পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটি সিলেটে রায়হানের বাড়ি পরিদর্শন করেছে এবং তার পরিবারের সাথে কথা বলেছেন। সৈয়দ রাসেলের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রায়হান উদ্দিন নিহত হওয়ার একদিন পর সিলেটের কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন স্ত্রী তাহমিনা আক্তার। এরপর 4 জনকে বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হলেও 8 দিনে কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। এরই মাঝে লাপাত্তা হন প্রধান অভিযুক্ত এসআই আকবর। রোববার অভিযুক্তদের গ্রেফতারে 72 ঘন্টার আলটিমেটাম দেন রায়হানের স্বজনরা। এর 2 দিন পর প্রথম ব্যক্তি হিসেবে গ্রেফতার দেখানো হয় বন্দরবাজার ফাঁড়ি থেকে প্রত্যাহার করা কনস্টেবল টিটু চন্দ্র দাসকে। মঙ্গলবার তাকে 5 দিনের রিমান্ডও দেন সিলেটের আদালত। আসামিকে জিজ্ঞাসাবাদ করেছে এবং সে নিজেকে নির্দোষ দাবি করলে মাননীয় আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই হত্যা মামলায় এখন সবচেয়ে আলোচিত বিষয় এসআই আকবরের নিখোঁজ হওয়া। তার ধরা পড়া নিয়ে নানা বিভ্রান্তিকর খবরও আসে সংবাদ মাধ্যমে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেন, আকবরকে খুঁজে বের করা হবে যে কোনো মূল্যে। সকালে সিলেটের নিহারিপাড়ায় রায়হানের স্বজনদের সঙ্গে দেখা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের আইজিপি, সরকার এবং সবাই এক বাক্যে বলেছেন যে সুষ্ঠু বিচার হবে। এটা খুবই দুঃখজনক যে ইয়াং ম্যান রায়হান মারা গেছে এবং দুঃখজনকভাবে মারা গেছে। আমরা এই জন্য সবাই দুঃখিত। আর এই ধরনের বাজে কাজ যাতে কখন আর সিলেটের ভূমিতে
হয় না, সেইটা আমরা প্রার্থনা করি। গেল 11 অক্টোবর রাতে রায়হানকে তুলে নিয়ে যায় বন্দরবাজার ফাঁড়ির দায়িত্বপ্রাপ্তরা। ময়নাতদন্ত প্রতিবেদন বলছে, শরীরে শতাধিক আঘাতের চিহ্ন পাওয়া রায়হানের মৃত্যু হয় পুলিশ ফাঁড়িতেই। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিয়োগপত্র ও খাদ্য ভাতা প্রদান সহ 11 দফা দাবিতে সারা দেশে চলছে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট। ধর্মঘটে সারা দেশে সব ধরনের পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়াচ্ছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। এই অবস্থায় বড় টাকা লোকসানের আশঙ্কাও তাদের। ব্যুরো রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 11 দফা দাবিতে গেল 1.5 বছর 3 বার ধর্মঘট করেছে নৌযান শ্রমিকরা। প্রতিবার দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও আজ পর্যন্ত তাদের কোনো দাবি মেনে নেয়নি সরকার কিংবা মালিকপক্ষ। এই কারণেই সোমবার রাত 12টা 1 মিনিট থেকে ফের নৌযান শ্রমিক ধর্মঘট শুরু করেছেন তারা। আমরা যে জাহাজ চাকরি করতেছি, ঠিক আছে, আমাদের কোনো নিয়োগপত্র নাই। আজকে আমার মালিকের ভালো না লাগলে আমার নামায় দিল। আমাদের 11 দফা দাবি মানতে হবে। এর মধ্যে প্রধান হচ্ছে আমাদের খাবার খোরাকি মালিকানাধীন করতে হবে। এ ধর্মঘটের ফলে সারা দেশে সব ধরনের পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমাদের এই যৌক্তিক দাবি যদি তারা মেনে না নেয়, যতদিন পর্যন্ত মেনে না নেবে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। আন্দোলন করে আসছি, সরকার এবং মালিকপক্ষ ধারাবাহিকভাবে চুক্তি করে আসছে, কিন্তু এই চুক্তির বাস্তবায়ন করা হয় নাই। এ ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বন্দরের পাশের 16টি ঘাটে অলস বসে আছে শত শত লাইটারেজ জাহাজ এবং অয়েল ট্যাঙ্কার। এতে আর্থিক ক্ষতির আশঙ্কায় ব্যবসায়ীরা। অর্থনীতি যখন আবার এগিয়ে যাচ্ছিল, তখন কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই সমস্যাটা কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন দরকার আছে। একই চিত্র বরিশালের কীর্তনখোলা নদীতেও। এখানে নোঙ্গর করে রাখা হয়েছে অর্ধ শতাধিক পণ্য ও জ্বালানিবাহী জাহাজ। বাগেরহাটের মোংলা ও নারায়ণগঞ্জের নৌবন্দরেও বন্ধ রয়েছে সব ধরনের পণ্য ও জ্বালানিবাহী নৌযান চলাচল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে নৌযান শ্রমিকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রত্যেক শ্রমিককে খোরাকি ভাতা বাবদ মাসে 2000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বসুন্ধরা, আবুল খায়ের ও সিটি গ্রুপ। নিউজ 24-কে কথা জানিয়েছে বিএডব্লিউটি এর চেয়ারম্যান। দুর্যোগ থেকে রক্ষা পেতে ভাসানচরে প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখেই নির্মাণ করা হয়েছে রোহিঙ্গাদের ঘরবাড়ি ও অন্যান্য অবকাঠামো। 172 বছরে বঙ্গোপসাগরে হওয়া সব ধরনের ঝড়ের উপর গবেষণা করে তৈরি করা হয়েছে এর সুরক্ষা বলয়। এমনকি বিবেচনা নেওয়া হয়েছে 10,000 বছর ধরে চলে আসা এই অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগের গতি প্রকৃতিও। শেখ জালালের ক্যামেরায় ভাসানচর নিয়ে লাকমিনা জেসমিন সোমার 4 পর্বের ধারাবাহিকের প্রতিবেদনটি দেখুন আজ শেষ পর্ব। ৭০ বছর বয়সী মোবারক আলী মূল বাড়ি সন্দীপচরে হলেও জীবিকার তাগিদে থাকেন ভাসানচরেই। এই বয়সে বড় বড় ঝড় দেখেছেন, কিন্তু বিপর্যস্ত হতে দেখেননি ভাসানচর। আমরা জোয়ার হলে ভিতরে হেতাগো এইজন সাইকেল সেন্টারে চলে যাই। স্থানীয় আরো 2জন রাখালের ভাষ্য ছিল একই রকম। ভাসানচরে আমরা প্রায় 8 বছর থেকে কাজ করতেছি। এখানে কি ঝড় টর আসে সেরকম? না, কোনো আসে না। এখানে যে প্রাকৃতিক দুর্যোগের কথা বলতেছে তো না, আমরা এখানে না। ভাসানচরে প্রাথমিকভাবে 18টি সুইচ গেট রেখে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধ দেওয়া হয়েছে, যেটি সাম্প্রতিককালে ফণী, আমপান ও বুলবুলের মতো ঝড়কে মোকাবেলা করেছে সহজেই। ভাঙন রোধে নেওয়া হয়েছে 3 স্তরের প্রতিরোধ ব্যবস্থা। এছাড়া বাঁধ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় করা হয়েছে সবুজ বনায়ন। 260 কিলোমিটার গতির ঝড়েও অটুট থাকবে এখানকার 100টি 4তলা সাইক্লোন সেন্টার। আইসোলেটেড কোনো আইল্যান্ড না, এটা ঠিক সন্দ্বীপ এবং হাতিয়ার মতোই একটা দ্বীপ। আপনারা এই বিল্ডিং এর ছাদে উঠলে সন্দ্বীপ দেখতে পাবেন, এই পাশে হাতিয়া দেখতে পাবেন। সন্দ্বীপে 4000 লোকের জন্য একটা শেল্টার নির্ধারণ করা হয়েছে, বাট এখানে 1000 লোকের জন্য মতো একটা শেল্টার। শুধু কৃত্রিম ব্যবস্থাই না, দুর্যোগ মোকাবেলায় প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে আশ্রয়ন প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। চর জুড়ে রয়েছে প্রাকৃতিক খাল ও ম্যানগ্রোভ বন। দেখা মেলে পাখি, মাছ, কাঁকড়া সহ প্রাণ প্রকৃতির নানা রকম সৃষ্টি। আর তাই সৌন্দর্যের দিক থেকেও আলাদা এক নৈসর্গিক পরিবেশ তৈরি হয়েছে ভাসানচরে। গুগল ম্যাপে 2002 সালে স্বীকৃতি পাওয়া এই ভাসানচরে এখনো বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেনি কেউ। তবে সেই সংখ্যা মাথায় রেখেই পরিবেশ নষ্ট না করে নির্মাণ করা হয়েছে এখানকার অবকাঠামোগুলো।
এখানকার সাইক্লোন সেন্টারগুলো শুধুমাত্র রোহিঙ্গাদের জন্যই নয়, এই চরাঞ্চলের মানুষের এখন অন্যতম ভরসার জায়গা। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাষাঞ্চর, নোয়াখালী। এবার ঢাকার বাইরেও ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এজন্য দেশের 8টি বিভাগেই থাকবে পরীক্ষা কেন্দ্র, আর পরীক্ষা হবে 100 নম্বরে, যেখানে এসএসসি এইচএসসির ফলাফলে 20, এমসিকিউ 30 এবং লিখিত 50 এই ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হবে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির স্নাতক নতুন বর্ষে ভর্তি সংক্রান্ত বৈঠকে এসেছে এমন প্রস্তাবনা। এই প্রস্তাবনা যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল। করোনার প্রেক্ষাপটে এবছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত না হলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে নেওয়া হবে এই আলোচনা চলছে বেশ কদিন ধরেই। এর আগে অনলাইনে পরীক্ষা নেওয়ার প্রস্তাব আসে বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে, যা এখনো বিবেচনাধীন রয়েছে। দুর্গাপূজার খবর। একদিন পরে শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তবে করোনার কারণে উৎসব নয়, এবার কেবলমাত্র পূজা অর্চনা করার আহ্বান জানিয়েছেন ডাক্তার সামন্ত লাল সেন। বয়স্কদের মণ্ডপে না নেওয়ার পরামর্শ তার। এছাড়াও সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে অঞ্জলি দেওয়ার কথা বলেন তিনি। গণমাধ্যমকে এই বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব চলবে 26 অক্টোবর পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এবছর পূজায় ভিড় এড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এদিকে কলকাতা হাইকোর্টের রায়েও পূজা মণ্ডপের প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। একই সুরে কথা বললেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক সামন্ত লাল সেন। আমরা অবশ্যই পূজা করব, কিন্তু উৎসবটা এবার করব না। উৎসব আমরা বেঁচে থাকলে আগামী বছর অনেক বড় করে করব। একসঙ্গে বেশি লোক পূজা মণ্ডপে না থাকি। জীবন আপনার পরিবারের জীবন, আপনি বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। করোনা মোকাবেলায় এবার ভক্ত ও পুরোহিতদের মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার সামন্ত লাল সেন। 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে প্রার্থনা ও অঞ্জলি প্রদান করতে হবে। বাংলাদেশে সরকারি টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, তারপরে আরো সোশ্যাল মিডিয়া, প্রত্যেককে আপনারা যতটুকু সম্ভব বিভিন্ন মণ্ডপের সাথে আপনারা যদি হিন্দুদের একটা পূজার মেইন ফাংশন হচ্ছে অঞ্জলি দেওয়া, সেইটা যদি আপনারা লাইভ টেলিকাস্ট করতে পারেন তাহলে কিন্তু অনেকেই যাবে না। এবং অনেক বয়স্ক লোক যারা কোমরবিডিটি, যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, এটা একটা ইমোশনাল সাইকোলজিক্যাল জিনিস যে অঞ্জলি দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে। একই আশঙ্কা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। তাই বিজয়া দশমীতে এবার শোভাযাত্রা ছাড়াই হবে দেবী দুর্গার বিসর্জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সংবাদের রিপোর্ট জানিয়েছি একটি বিরতি। আর সংবাদ নিয়ে ফিরছি বিরতির পরেই, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত রাখবেন। আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে করোনা ভাইরাস পরিস্থিতির খবর। দেশে গেল 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে 18 জন। এ পর্যন্ত 5699 জনের মৃত্যু হলো করোনায়। নতুন শনাক্ত হয়েছেন 1380 জন, আর মোট শনাক্ত 3,91,586 জন। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 13,860টি, নমুনা পরীক্ষা করা হয়েছে 13,611টি। 24 ঘন্টায় 1,542 জন এবং এখনো পর্যন্ত 3,07,141 জন সুস্থ হয়েছেন। বিদেশগামীদের দুর্ভোগ কমাতে করোনা পরীক্ষার কেন্দ্র বাড়িয়েছে সরকার। এজন্য নতুন করে ল্যাব সুবিধা সম্পন্ন 10টি হাসপাতালে কোভিড-19 পরীক্ষা করা যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ল্যাব সুবিধা রয়েছে এমন হাসপাতালকেই নির্বাচিত করা হয়েছে। ল্যাব ফ্যাসিলিটিস আছে এবং এগুলো আপনারা দেখছেন যে দেশের একেবারে টারশারি লেভেলের অনেক বড় হসপিটাল এগুলো, যাতে মানুষের কষ্টটা একটু লাঘব হয়। একটি জায়গায় তো দৌড়াদৌড়ি করতে পারছে না, শুধু আইডিসিআর তো এটা করা যায় না, বা অত আইসিডিডিআরবিতে আমরা একটু এক্সপান্ড করছি মানুষকে আরো বেশি সার্ভিস দেওয়ার জন্য। এদিকে করোনার প্রকোপে গোটা বিশ্বে গেল 24 ঘন্টায় আরো 3,38,000-এর বেশি সংক্রমিত এবং 4,500 মানুষের মৃত্যু হয়েছে।
এই নিয়ে সারা বিশ্বে মোট রোগী শনাক্ত হয়েছে 4,08,00,000-এর বেশি, আর মোট প্রাণহানি ছাড়িয়েছে 11,25,000। একদিকে ভাইরাসটিতে সবচেয়ে বেশি প্রায় 57,500 সংক্রমণ হয়েছে যুক্তরাষ্ট্রে, প্রাণ গেছে 442 জনের। তবে সংক্রমণ কমেছে ব্রাজিলে, আর 24 ঘন্টায় ভারতে 594 জনের মৃত্যু হলেও আক্রান্তের সংখ্যা কমেছে। এশিয়ার এই দেশটিতে একদিনে রোগী শনাক্ত হয়েছে প্রায় 46,500। কিন্তু কেন্দ্রীয় সরকারের কোভিড বিষয়ক পূর্বাভাস কমিটি বলছে আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতের প্রায় অর্ধেক জনসংখ্যা করোনায় আক্রান্ত হতে পারে। এদিকে কোভিড রোগীর সংস্পর্শে আসা ব্যক্তির কোয়ারেন্টাইনে রাখার ব্যর্থতা আক্রান্তের সংখ্যা বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। মজুদ ঘাটতি না থাকলেও কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে আলুর বাজারে। রাজধানীর ব্যস্ততম কারণ বাজার সহ বিভিন্ন বাজারে আলু বিক্রি প্রায় বন্ধ রাখেন পাইকাররা। এই অবস্থায় আলুর দাম খুচরায় 35 টাকা পুনর্নির্ধারণ করে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক জানিয়েছেন, প্রয়োজনে বিদেশ থেকে আমদানির কথাও ভাবছে সরকার। এদিকে আজ থেকে 25 টাকা দরে আলু বিক্রি করবে টিসিবি। সুলতান আহমেদের রিপোর্টে বিস্তারিত। অনেকটা শুনশান নীরবতা, কেউ বসে বিশ্রাম করছেন, কেউ আবার গল্পে মজেছেন, হাতে থাকা সেলফোন টিপেও সময় কাটাচ্ছেন কেউ কেউ। এমন চিত্র রাজধানীর সবচেয়ে ব্যস্ত কাউরান বাজারের আলুর আড়তের। সরকার বলছে 30 টাকায় আলু বিক্রি করতে, অন্যদিকে হিমাগার থেকে পাইকারি দাম চাওয়া হচ্ছে 36 টাকা। ফলাফল, আলু বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এখনো কোল্ড স্টোরে 35-36 টাকা কোল্ড স্টোরে ডাইলা মাল বিক্রি হইতেছে। অভিযানে এসে 20,000 30,000 টাকা একটা ধরে দিল, তখন আমরা কি করব? এ বাস্তবতায় খুচরা ব্যবসায়ীরা এসে আলু না পেয়ে হতাশ। যেসব শ্রমিকের আলু বেচাকেনায় জীবিকা নির্বাহ করতে হয়, কষ্টে আছেন তারাও। সিন্ডিকেটকে যদি ধরা হয় তাহলে সাধারণ ক্রেতা আর ভোক্তা দুজনেই লাভবান হবে। লেবারি কাজ করে 700, 800, 600, যেদিন না হইতো ওই দিনও 500 টাকার কাজ করতাম। আগে আলুগুলো বাঁচতাম কারণ বাজার, আলু বাঁচা না এলে চুপচাপ বয়ে রয়েছি বাবা। অবশ্য খুচরা বাজারের চিত্র ভিন্ন। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেল আলুর ঘাটতি নেই, বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। আলু পাইতেছি, দাম একটু বেশি হলো, আলু পাইতেছি আমরা। সরকার কথা বলা বা একটু কমছে, আপনি তখন 50 টাকা ছিল, এখন আপনার ওখানে 36-37 টাকা, আমরা 40 টাকা থেকে 38 টাকা বিক্রি করি আমরা। হিমাগার সমিতির সভাপতি তাগিদ দিচ্ছেন আলুর যৌক্তিক দাম নির্ধারণের। মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে কৃষিমন্ত্রী বলছেন, প্রয়োজনে বিদেশ থেকে আমদানির কথা। 393টি কোল্ড স্টোর এতগুলো জায়গায়, এটা কি সিন্ডিকেট করা বা এটা মনোপলি করা কারো পক্ষে সম্ভব? বাজারটা রিভিউর ব্যাপারে আমরা সবার পক্ষে প্রস্তাব রাখছি। বিদেশ থেকে সরকার আপ্রাণ চেষ্টা করছে। এই ইরান অ্যাম্বাসেডরের সাথে আমি ডেইলি কথা বলছি, ইরান থেকেও আমরা আনার চেষ্টা করছি আলু, তারপরে মিশর, ইজিপ্ট। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর আলুর নতুন দাম নির্ধারণ করেছে। আমরা এখন যে দামটা নির্ধারণ করে দিব, আগামীকাল সকাল থেকে যাতে হিমাগারে সেই দামে আপনারা বিক্রি করবেন। 30 টাকার জায়গায় আমরা 35 টাকা করেছি। আমরা হিমাগার পর্যায়ে 23 টাকার জায়গায় আমরা সেটা 27 টাকা করে দিচ্ছি। আলুর বাজারে কারসাজিতে অনেকটাই দিশেহারা সাধারণ মানুষ। তাদের দাবি, সমস্যার গোড়ায় হাত দিয়ে এর যৌক্তিক সমাধান অল্প সময়ের মধ্যেই করবে সরকার। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। 5 দফা বন্যায় উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় নষ্ট হয়ে গেছে সবজি। দেশের অন্যতম বড় পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজির দাম অন্য বছরের তুলনায় অনেক বেশি। তবে ওই হাট থেকে প্রায় দ্বিগুণ দামে দেশের বড় শহরে সবজি বিক্রি হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এজন্য প্রান্তিক কৃষক দাম পাচ্ছেন না। পাইকারি ব্যবসায়ীরা এর কারণ হিসেবে পরিবহন ও শ্রমিক খরচের দোহাই দিচ্ছেন। আব্দুল সালাম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কাঁচামালের জন্য দেশের অন্যতম বড় পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাট। রাজধানী সহ দেশের বড় শহরগুলোর সবজির যোগান দিতে এই হাটের ভূমিকা উল্লেখযোগ্য। চলতি বছর কয়েক দফা বন্যায় উত্তরাঞ্চলে বড় ক্ষতি হয় সবজির। এর প্রভাব পড়েছে মহাস্থান হাটে। বেশিরভাগ সবজির দাম আগের বছরের একই সময়ের তুলনায় বেড়ে গেছে। পাইকারি এই বাজারে এখন মূলা 1200 টাকা, ফুলকপি 2600 টাকা, লাউ 1000 টাকা, পেঁপে 1100 টাকা এবং করলা বিক্রি হচ্ছে 2000 টাকা মন দরে। তবে সবচেয়ে বেশি দাম বেড়েছে মরিচের। কাঁচা মরিচের মন প্রায় 6000 টাকা। চাহিদা অনুযায়ী সবজি উঠতেছে না, কারণটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, বন্যায় নষ্ট হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই এই সবজিগুলো কম ওঠার কারণেই দাম বৃদ্ধি পাচ্ছে।
কৃষকরা বলছেন এসব সবজি প্রায় দ্বিগুণ দামে রাজধানীতে বিক্রি হলেও তারা সেই মূল্য পান না। আড়তদাররা এগুলো বেশি দামে বিক্রি করতেছে, এখানে আপনার 40 থেকে 50 দাম বিক্রি হচ্ছে 80 থেকে 100। পাইকারি ব্যবসায়ীদের দাবি, পরিবহন, শ্রমিক ও দৈনিক খরচ মিলিয়ে লাভ খুব বেশি নয়। মূল্য এখানে 1200 টাকা এমন, আমরা বেশি হলে 180 টাকা ধারা, 1440 টাকা এমন। তো গাড়ি ভাড়া যায় হলো 5000, খাওয়া দাওয়া লেবার এখানে খাজনা সহকারে 5000 টাকা যায়। মূল্য বিক্রি হচ্ছে 30, 35, 25। এগুলো অনেক হাটের খরচা আছে, গাড়ি ভাড়া আছে, লেবার খরচ আছে। ওখানে যায় 50, 60, 40 এরকমই বিক্রি হচ্ছে ঢাকাতে। গেল বছর মহাস্থান হাটে ফুলকপি বিক্রি হয় 1500 টাকা মন দরে, মূলা বিক্রি হয় 750 টাকা দরে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলার শর্ত সাপেক্ষে আগাম জামিন পেয়েছেন ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। মঙ্গলবার দুপুরে নিক্সন চৌধুরীর আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM জাহিদ সরোয়ার কাজলের বেঞ্চ এই আদেশ দেন। জামিনের বিষয়ে আদালত বলেছেন, মামলার তদন্তের ক্ষেত্রে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না, স্থানীয় প্রশাসনকে কোনো রকমের ভয়ভীতি দেখানো যাবে না, মামলার তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করবেন জামিন আবেদনকারী নিক্সন চৌধুরী। বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অস্ত্র মাদক মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। জামিন নামঞ্জুর করে পাঠানো হয়েছে কারাগারে। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। অভিযোগ গঠনের শুনানির জন্য 30 নভেম্বর দিন ধার্য করা হয়। এর আগে গেল দিন সকাল 10টায় সম্রাটকে আদালতে হাজির করা হয়, রাখা হয় আদালতের হাজতখানায়। পরে শুনানিতে আইনজীবী সম্রাটের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। সম্রাটকে আদালতে নেওয়ার কথা শুনে আদালত চত্বরের বাইরে ভিড় করেন শত শত যুবলীগ নেতাকর্মী। এ সময় তার মুক্তির দাবি করে স্লোগান দেন তারা। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের বেশিরভাগ আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তবে কয়েকটি ইউনিয়ন পরিষদে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন। মাদারীপুরের শিবচর উপজেলার পরিষদে আওয়ামী লীগের আব্দুল লতিফ মোল্লা, যশোর সদর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নূরজাহান ইসলাম নীরা, বাগেরহাটের শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রায়হান উদ্দিন শান্ত, নওগাঁর মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মোল্লা এমদাদুল হক জয় পেয়েছেন। এছাড়াও নেত্রকোনার পূর্ব ধলার ধলা মূলগাঁও ইউপি চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, দিনাজপুরের চিরির বন্দর উপজেলার সাতনালা ইউপি চেয়ারম্যান পদে বিএনপির এনামুল হক, বগুড়ার ধুনট উপজেলার কাদের পারুপ ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের হারেজ উদ্দিন আকন্দ এবং গাজীপুরের কালীগঞ্জের নাগরী ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী জয় পেয়েছে। সব মতাদর্শের মানুষকে নিয়ে এগিয়ে চলেছে সাংবাদিকদের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জাতীয় প্রেস ক্লাব। এটি গণতন্ত্র চর্চার অন্যতম কেন্দ্র। জাতীয় প্রেস ক্লাবের 66তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এবার করোনা মহামারীর কারণে অন্যান্য বারের মতো জমকালো অনুষ্ঠানের পরিবর্তে জাতীয় প্রেস ক্লাবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সহ সেমিনারের আয়োজন করা হয়। সৈয়দ রাহান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিষ্ঠার 66 বছরে পা রাখল জাতীয় প্রেস ক্লাব। 1954 সালের এই দিনে পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব নামে প্রতিষ্ঠিত হলেও পরবর্তীতে এর নামকরণ করা হয় জাতীয় প্রেস ক্লাব। প্রতি বছর জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপন করা হলেও করোনা মহামারীর কারণে এবছর সব অনুষ্ঠান বাতিল করে কেবল কেক কাটা ও সেমিনারের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি। এতে অংশ নেন ক্লাবের প্রবীণ সদস্যরা, তুলে ধরেন জাতীয় প্রেস ক্লাবের ভূমিকা ও সাংবাদিকতার নানা দিক। এই ক্লাবের আমি একজন পুরনো সদস্য এবং এর সুখে দুঃখে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এবং আমি সবসময় চাই এই আমাদের জাতীয় প্রেস ক্লাব, এটা শব্দ খেয়াল রাখতে হবে, বাংলাদেশের সমস্ত কিছু পরিপ্রেক্ষিতে এর যে ভ্যালু মর্যাদা সেটা কিন্তু অনেক অনেক বড়। সারা দুনিয়াতেই একটি মিডিয়া সাংবাদিকতা একটা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে।
আমরা ঠিক সেখানে দাঁড়িয়েছি। প্রতিষ্ঠার পর থেকে সব আন্দোলন সংগ্রামে জাতীয় প্রেস ক্লাবের রয়েছে অনন্য ভূমিকা। বহুমাত্রিক মতের মিলন মেলাও বসে এখানে। জাতীয় প্রেস ক্লাবের আরো মর্যাদাবান করার জন্য, সমস্ত কিছুর আধার হিসেবে পরিগণিত করার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াস আরো রুজু, আরো দৃঢ়। স্বৈরাচার বিরোধী আন্দোলন 9টি বছর কিন্তু এই প্রেস ক্লাবই সেই চেতনার মশালকে জ্বালিয়ে রেখেছিল। এই প্রেস ক্লাব সবসময় গণতন্ত্রের পক্ষে, মানুষের মত প্রকাশের পক্ষে, এবং আমরা সেই চিন্তাকে ধারণ করে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। ঐক্য ও ঐতিহ্যকে ধারণ করে সাংবাদিকদের উন্নয়নে জাতীয় প্রেস ক্লাবকে আরো জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান ক্লাবের সদস্যরা। জনতার পদবরে প্রকম্পিত বাংলাদেশ। সৈয়দ রায়হান, নিউজ 24, ঢাকা। তেসরা নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে টানা প্রচারণা চালাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার অ্যারিজোনায় অনুষ্ঠিত র্যালিতে ট্রাম্প বলেন, ইউক্রেনের বিষয়ে বাইডেন ও তার ছেলে হান্টারের দুর্নীতির বিষয়টি FBI এর সুষ্ঠুভাবে তদন্ত করা উচিত। এছাড়াও মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসির বিষয়েও ট্রাম্প বলেন, ফাউসির কথা মতো চললে যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু 5 লাখ ছাড়িয়ে যেত। এদিকে বৃহস্পতিবার শেষে ডিবেটকে সামনে রেখে কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নেননি বাইডেন। আর প্রথম দফার বিতর্কের ব্যাপক হইচই হওয়ার কারণে চূড়ান্ত ডিবেটে ট্রাম্প বাইডেনের মাইক্রোফোন মিউট রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ফ্লোরিডা সহ অন্তত 44টি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট গ্রহণের মধ্যে রেকর্ড গড়ে 2,80,00,000 আগাম ভোট পড়েছে। এবারের আগাম ভোটের আগে বছরগুলোর চেয়ে অনেক বেশি মানুষ ভোট দিয়েছে। সংবাদের পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত আর একবার, আপনারা দেখছেন নিউজ 24 সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বাসভঙ্গের অভিযোগে এবার গুগলের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্র। বাজারে একচেটিয়া আধিপত্য, গ্রাহকের তথ্য ব্যবহারের দায়ে মার্কিন বিচার বিভাগ অ্যান্টিট্রাস্ট মামলাটি করেছে বলে জানিয়েছে রয়টার্স। গুগল তার বিরোধী পক্ষের প্রতি ন্যায় আচরণ করছে না বলেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নিজস্ব সার্চ ইঞ্জিনকে শক্তিশালী করতে গিয়ে আইন ভঙ্গ করছে তারা। গেল বছরের সেপ্টেম্বরে 50টি মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের নেতৃত্বে গুগলের বিরুদ্ধে এই তদন্ত শুরু করেন। সার্চ এবং বিজ্ঞাপনে গুগল একচেটিয়া আধিপত্য বিস্তার করছে কিনা সেটি জানার লক্ষ্যেই শুরু হয় তদন্ত। এর প্রসঙ্গে প্যাক্সটন বলেন, গুগলের প্রায় সব জীবিত মানুষের 7,000 ডেটা পয়েন্ট আছে। সেগুলো ব্যবহার করে অনলাইনে বিজ্ঞাপন ক্রয়, বিক্রয় অংশ এবং বাজার নিয়ন্ত্রণ করে তারা। তবে মামলাটিকে গভীরভাবে ত্রুটিযুক্ত বলে অভিহিত করেছে গুগল। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বেতন দিয়ে নাকি সংসার চলে না, আর তাই ওই পদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তিনি, বলছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কথা। সম্প্রতি এমনই তথ্য প্রকাশ করেছেন তার কনজারভেটিভ পার্টির এক এমপি। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বেতন কমের কারণে চাকরি বদলের সিদ্ধান্ত নেন অনেকেই, কিন্তু একই কারণে দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার চিন্তাভাবনা করে কেউ, এমন ঘটনা খুবই বিরল। আর এই অবাক করা চিন্তাভাবনাই নাকি করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসনের দলের এক এমপির বরাত দিয়ে ডেইলি মিরর, টাইমস নাও, মেট্রো ইউকের মতো বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ঘনিষ্ঠ মহলে নিজের বেতন নিয়ে হতাশা প্রকাশ করেছেন বরিস। বর্তমানে তার বেতন বছরে 1.5 লাখ পাউন্ডের মতো, যা বাংলাদেশি টাকায় 1,65,00,000 বেশি। তাতেও তিনি হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। এর আগে একটি পত্রিকার কলাম লিখেই 2,75,000 পাউন্ড কামাতেন বরিস। পাশাপাশি মাসে 2টি সেমিনারে বক্তৃতা দিয়ে পেতেন প্রায় 1,60,000 পাউন্ড। সেখানে প্রধানমন্ত্রী হওয়ায় উপার্জন কমে গেছে তার। গণমাধ্যমগুলো আরও জানায়, 6 ছেলের পড়াশোনা, সাবেক স্ত্রীকে টাকা পাঠানোর মতো বেশ মোটা অঙ্কের অর্থই খরচ করতে হয় বরিসকে। তাই নাকি নিজের কর্মক্ষেত্র বদলানোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। তবে তা এখনই নয়, ব্রেক্সিট ইস্যুর চূড়ান্ত সমাধান ও করোনা পরিস্থিতি দূর হবার পর। নিবিড় আমিন, নিউজ 24। এবারে নিউজ 24 স্পোর্টস।
ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগে ডায়নামো কিয়েভকে 2-0 গোলে হারিয়েছে ইউভেন্টাস। ই গ্রুপের চেলসি সেভিয়া ম্যাচটি ড্র হয়েছে, আর এফ গ্রুপের লাজিওর কাছে 3-1 ব্যবধানে হোঁচট খেয়েছে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড। আর জি গ্রুপের আরেক ম্যাচে ফ্রেঞ্চ ভার্সকে 5-1 গোলে উড়িয়ে দিয়েছে বার্সা। অন্যদিকে ম্যান ইউর কাছে 2-1 গোলে হেরে হোঁচট খেয়েছে পিএসজিও। সবগুলো ম্যাচের রিপোর্ট ম্যাচ রিপোর্টে। রোনালদোহীন জুভেন্টাসের এই ম্যাচে গোলের জন্য অপেক্ষা 46 মিনিট পর্যন্ত। কিয়েভের রক্ষণ ভাঙেন মোরাতা। বিরতি থেকে ফিরে রক্ষণের ধার বাড়ায় স্বাগতিকরা, কিন্তু শেষ রক্ষা হয়নি মোরাতার জোড়া আঘাত ম্যাচের 84 মিনিটে। বড় ধাক্কাটা খেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের 6ষ্ঠ মিনিটে লাজিওর স্ট্রাইকার ইমোবিলের গোলে লিড স্বাগতিকদের। 23 মিনিটে আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ। বিরতি থেকে ফিরে 71 মিনিটে ব্যবধান কমান ডর্টমুন্ডের ইর্লিং ব্রয়েট। তবে 76 মিনিটে লাজিওর ফরাসি মিডফিল্ডার একপ্রোর গোলে হারের ঘণ্টা বাজে বরুসিয়া ডর্টমুন্ডের। জি গ্রুপের বড় জয়টা বার্সার। স্প্যানিশ জায়ান্টরা এই ম্যাচে প্রতিপক্ষের জালে জড়িয়েছে গুনে গুনে 5টি গোল। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে মেসির শুরু। 42 মিনিটে ফাতির গোলে 2-0 লিড নিয়ে বিরতিতে যায় কাতালানরা। 52 মিনিটে কোতিনহোর গোলে ব্যবধান 3-0। 70 মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ হলেও 82 মিনিটে পেদ্রো ও 89 মিনিটে ডেম্বেলের গোলে 5-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। অন্যদিকে এইচ গ্রুপে বড় হোঁচট খেয়েছে পিএসজি। 23 মিনিটে পেনাল্টি থেকে ব্রুনোর গোলে লিড নেয় ম্যান ইউ। 55 মিনিটে আত্মঘাতী গোলে সমতায় পিএসজি। তবে 87 মিনিটে রাশফোর্ড গোল করে চ্যাম্পিয়ন্স লিগ রানার আপদের জয়ের স্বপ্ন ভঙ্গ করেন। এদিকে ই গ্রুপে চেলসি ও সেভিয়ার ম্যাচটি হয়েছে গোলশূন্য ড্র। মাহফুজুল ইসলাম, নিউজ 24। প্রেসিডেন্টস কাপে আজ নাজমুল একাদশের বিপক্ষে লড়বে তামিম একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। ফাইনালে নাম লেখাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তামিম একাদশের। তাদের জয় ছিটকে যেতে পারে মাহমুদুল্লাহ রিয়াদের দল। বিস্তারিত রিপোর্টে। আর একটা ম্যাচের উপর নির্ভর করছে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনালের সমীকরণ, যেখানে নাজমুল একাদশের মুখোমুখি তামিম একাদশ। 3 ম্যাচে 2টিতে জয়, টেবিলের সবার উপরে নাজমুল হোসেন শান্তর দল। সমান 2টি করে হার জিত, 1 ম্যাচ বেশি খেলা মাহমুদুল্লাহরা আছে 2 নম্বরে। এদিকে 2 হারে তলানিতে তামিম বিজয়রা। লিগ পর্বের শেষ ম্যাচটায় ওরা জিতলে 3 দলের পয়েন্ট হবে সমান 4। সেক্ষেত্রে হিসেব হবে রান রেটের, যেখানে ফাইনালের স্বপ্ন ফিকে হতে পারে মাহমুদুল্লাহদের। হোম অফ ক্রিকেটে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে নাজমুল একাদশ। এই দলটা আছে দারুণ ছন্দে। 156 রান নিয়ে এখন পর্যন্ত টপ স্কোরার মুশফিকুর রহিম। ব্যাট হাতে লাগাম টেনে ধরতে জানে বাকিরাও। জাতীয় দলের ক্রিকেটারদের মিশেলে ধারাবাহিকতা ধরে রাখতে প্রত্যয়ী ইরফান শুক্কুর। এই টুর্নামেন্টটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। আমি আউট অফ ট্র্যাক ছিলাম ফর দ্য 2 ইয়ার্স, বাট প্রিভিয়াসলি এইচপি ক্যাম্পে ছিলাম 3 ইয়ার্সের জন্য। বেসিক্যালি চাচ্ছি হচ্ছে টিমের জন্য, টিমের যা দরকার ওই অনুযায়ী খেলার জন্য। 56-24-48 3 ম্যাচে তার উপরে 2 ইনিংসে অপরাজিত ইরফান শুক্কুর খাদের কিনারা থেকে নাজমুল একাদশকে বাঁচিয়েছেন। বলছেন মুশফিকের কাছ থেকে পাওয়া টোটকা বেশ কাজে দিয়েছে 22 গজে। মুশফিক ভাইয়ের কিছু কথা যেগুলো মানে উনি বলছে যে ক্যারেক্টারটা শো করতে সবসময় আমি ওই অ্যাপ্রোচটাই চেষ্টা করছি মুশফিক ভাইয়ের কথাগুলো শুনতে। এদিকে নামের সুবিচার করতে ব্যর্থ তামিম শিবিরের অনেকে। টপ অর্ডারে অধিনায়ক তামিম ইকবাল, তানজিদ কিংবা এনামুল বিজয় হারিয়ে খুঁজছেন নিজেদের। মিঠুন, সাইফুদ্দিন, মোসাদ্দেক, তাইজুল, মুস্তাফিজ জাতীয় দলের পরীক্ষিত তারকাদের জ্বলে ওঠার বিকল্প নেই এই ম্যাচে। তা না হলেই স্বপ্নভঙ্গ। আরিফুল ইসলাম, নিউজ 24। সংবাদ শেষ করছি বন্ধুত্ব ও সম্প্রীতির খবর দিয়ে। দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো লন্ডন প্রবাসী কণ্ঠশিল্পী রুবায়া জাহান গেয়েছেন পূজার নতুন গান। এসেছে দুর্গা মা নামে। গানটি লিখেছেন শিল্পী নিজেই। সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন সঙ্গীত পরিচালক রাজা কাশেফ। গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। সার্বজনীন দুর্গাপূজায় কলকাতার বান্ধবী মুন্নি দাসের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে চেয়েছিলেন লন্ডন প্রবাসী শিল্পী রুবায়া জাহান। মূলত বান্ধবীকে চমকে দিতেই তার এসেছে মা দুর্গা গানটি লেখা ও গাওয়া। ঈদ
পুজো দুটোতেই আনন্দ করেন শিল্পী রুবায়েত জাহান। নিজে মুসলিম, কিন্তু ছোটবেলা থেকেই বড় হয়েছেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে। প্রতিটি ধর্মকে সম্মান করেন বলে জানান তিনি। অসাম্প্রদায়িক চেতনাকে সবার মাঝে ছড়িয়ে দিতেই তার এই বিশেষ প্রচেষ্টা। শিল্পীর সঙ্গে গানটিতে মডেল হয়েছেন কাজী নওশাবা আহমেদ, অমিত সিনহা, মোজাম্মেল হোসেন। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে করা হয়েছে গানটি। রুবায়েত জাহান জানান, তার উস্তাদ পণ্ডিত মিহির কান্তিলাল তার গান শুনে বেশ খুশি হয়েছেন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।